আমার শ্বশুর আর শাশুড়ি সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে বাচ্চাদের মতো ঝামেলা করত। আমার শ্বশুর আর শাশুড়িকে সবসময় বলতো, তুমি আমার কোনো কিছুই নও, তুমি আমার ঠিকমতো সেবায়ত্ন নাওনি। সেই কথা শুনে আমার শাশুড়ি আবার আমার শ্বশুরকে বলতো, তোমাকে বিয়ে করে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি সেই সময়টার জন্য আফসোস করি, যে সময় আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। এখন প্রতিদিনই শ্বশুর শাশুড়ির ঝগড়া দিয়ে সকাল শুরু হতো, আর তাদের ঝগড়া দিয়েই রাত্রি হতো। একদিন আমার শাশুড়ি তার নিজের কাজকর্মের জন্য একজন চাকরানী রাখে। সে সব সময় আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকত। যখন থেকে সে এই বাড়িতে এসেছিল, তখন থেকেই সে খুব দুর্বল হতে শুরু করে। কিন্তু সেই চাকরানীর আশাতে আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি থাকতে শুরু করে। তারা নিজেদের মধ্যে এখন আর ঝগড়া করে না। একদিন যখন আমি চাকরানীকে জিজ্ঞাসা করি যে, তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে কেন, তখন সে বলে, তোমাদের হিসাব ভগবান করবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। একদিন চাকরানী শাশুড়ির জন্য চা বানাতে বানাতে বেহুশ হয়ে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। যখন ডাক্তার তার চেক আপ করার পর ঘরের বাইরে আসি, আমি অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। যখন ডাক্তার আমাকে তার রিপোর্ট দেখায়, তখন আমি অবাক হয়ে যাই। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, কারণ সে ৩ মাস ধরে শ্বশুরের সাথে। মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের নিকট ছোট্ট একটা অনুরোধ, তোমরা কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আয়না, আমি সাভার থাকি। আমরা ৩ ভাইবোন। আমার বাবা নিজের এলাকার মধ্যে একটা ক্লিনিক চালায়, আর আমার মা স্কুলে চাকরি করে। আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম। মা সবসময় চাইত তার ছেলের জন্য একটা সুন্দর বউ নিয়ে আসবে। কিন্তু আমার বাবা বলতো যে, আগে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত। ছেলের বিয়ে তো যখন খুশি হয়ে যাবে। কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য কোনো ভালো সম্বন্ধ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম। আমি এখনও পড়াশোনা করতে চাইতাম। আমার ঠাকুমা এবং বাকি পরিবারের লোকজন চাইত যাতে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এমন নয় যে আমি তাদের উপর অনেক বোঝা হয়ে গিয়েছিলাম। আসলে তারা আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার নিজের ভাগ্যের উপর পুরোপুরি ভরসা ছিল। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম। আমার ঠাকুরমা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, এখন থেকে বাড়ির কাজকর্ম করা শুরু করে দাও। শ্বশুরবাড়িতে গিয়ে এই সমস্ত কাজই তো তোমাকে করতে হবে। মা তো স্কুলে চলে যেত আর ঠাকুরমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো। আমার ঠাকুরমা সম্পর্ক অনেকটা চোর পুলিশের মতো হয়ে গিয়েছিল। ঠাকুমা আমার কাজে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাত, আর আমি সেই সমস্ত কথা শুনে লজ্জিত হতাম। এখন আমার জন্য অনেক গিয়ে সম্বন্ধ আসতে শুরু করে। মা যখন বলে যে তার এক বান্ধবী ছেলের জন্য সে বৌমা খুঁজছে, আর তারা তাদের ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায়, তখন মা বলে, ঠিক আছে। যখন তারা আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে, তখন সেই ছেলেটাকে আমার ঠাকুরমার অনেক বেশি পছন্দ হয়, আর তড়িঘড়ি করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ কাজ নয়। একজন মহিলা সারা জীবন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায়। বিয়ের সময় আমার ঠাকুরমা আমাকে অনেক বুঝিয়েছিল, একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। মহিলার মধ্যে সহনশক্তি এবং আদবকায়দা হওয়াটা খুব জরুরি, তবে সংসার এবং ঘর সুখের হয়। আর সবথেকে প্রয়োজনীয় কথা হল নিজের স্বামীর মন জয় করে চলা। আমার স্বামী খুব বুদ্ধিমান মানুষ ছিল। সে শাড়ি এবং গান ভীষণ পছন্দ করত। আমি তাকে অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞাসা করলে সে বলত, আমার বুদ্ধিমতী হবে, আর আমি যেমন চাইব সেভাবেই চলবে। কিন্তু আমি একদমই তার মনের মতো ছিলাম না। আমি শাড়ি ও গান কোনোটাই পছন্দ করতাম না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেকটা বেশি সময় লাগছে। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল। আমার শাশুড়ি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আমাকেও খুব একটা বিরক্ত করত না, এবং আমাকে আমার নিজের কোনো কাজ করা থেকে আটকাতে না। আমার যা ইচ্ছা হতো আমি তাই করত।
আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। কিন্তু তারা আমাকে কোনোদিন কেউ কিছু বলতো না। আমার যখন মনে হতো আমি ঘুমোতে যেতাম। আবার যখন আমার মনে হতো, তখন আমি উঠতাম বাড়িতে। যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম, তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম। তার সাথে অনেক গল্প করতাম। সেও আমাকে অনেক গল্প শোনাত, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার স্বামী আমার সাথে খুশি নয়। সব সময় কোনো না কোনো বই পড়ত বা গান শুনত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, যখন তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তর দিত। আমি অনেক বেশি কথা বলতাম। আমার বাড়ির লোকেরাও আমার এই অভ্যাসের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। আমার বিয়ে হয়েছে 4 মাস হয়েছে। আমি একদিন আমার স্বামীকে বলি, যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি শুধু হ্যাঁ বা মাথা নাড়িয়ে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তোমার কি আমার সাথে কথা বলতে ভাল লাগে না? আমিও চাই আমার স্বামী আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুন। তুমি কালকে আমাকে মার্কেটে নিয়ে যাবে, আর আমার কোনটা কেনাকাটা করার আছে। তোমার তো সব কিছু খেয়ালই থাকে না, যে বুকে কোথায় ঘুরতে নিয়ে যেতে হয়, তাকে কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হয়। আমি এসব কথা বলেই যাচ্ছিলাম, কিন্তু আমার স্বামী কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর হঠাৎই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলে, ব্যাস, চুপ করো, আর কত কথা বলবে। আমি তার এই কথা শুনে চমকে যাই। আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি। আমার যেন কেমন ঝটকা লাগে। কিছুক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তখন আমার স্বামী বলে, না না, তুমি থামবে কেন? তোমাকে আর চুপ করে আমার উপর দয়া করতে হবে না। তুমি তোমার মতো কথা বলেই যাও। তুমি তো আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ, তোমার সাথে কি কথা বলবো? আমার তোমার মতো ফালতু কথা বলার এত সময় নেই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী কেন আমার উপর এত রেগে গেল। বাবা মা একটু তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার বয়স তখন সবে 19 বছর। সেদিন আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। ভাঙা মনে আমি চিন্তা করতে থাকি, আমি আমার স্বামীর সাথে কি এমন করলাম যার জন্য আমার স্বামী এত রেগে গেল। আমার তো সবসময় একজন আদর্শ বউ চাইতো। আমি মনে মনে ভাবলাম হয়তো আমি তার আদর্শ বউ নই, সেজন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে। কিন্তু তার পরেও আমি তাকে জিজ্ঞাসা করতে চাইতাম, যখন সে আমাকে পছন্দ করে না, তবে আমাকে দিয়ে কেন করল? আমার অনেক কান্না পাচ্ছিল। আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি এসে দেখি সেখানে শুধু ঠাকুরমা ছিল। আমি তার গলা জড়িয়ে ধরে অনেক কান্না করি। আমি তাকে সব ঘটনা বলে দিই। সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শুনে আমাকে বলে, দেখো, সংসার তৈরি করা এত সোজা কাজ নয়। তার থেকেও মুশকিল কাজ হল নিজের স্বামীর মনে নিজের জন্য জায়গা তৈরি করা। এটা নয় যে সে কোনো মেয়েকে পছন্দ করে। হতে পারে সে চায় যে তার বউ তার মতো হোক, তাকে বুঝুক, তার সব কথা শুনে চলুক। তুমি তার মন জেতার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো, তারপর দেখবে তোমার স্বামী তোমার পিছনে পিছনে ছুটছে। ঠাকুমার সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। সেজন্য পরের দিন আমি আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসি। শ্বশুরবাড়িতে ফিরে এসে ঠাকুমার বলা কথা মতো আমি সমস্ত প্ল্যান করা শুরু করি। কিন্তু যখনই আমার স্বামীর বলা কথাগুলো আমার মনে পড়ত, আমার চোখে জল আসত। বাড়ি ফিরে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য যখন আমি শাশুড়ির ঘরে যাই, সেখানে গিয়ে দেখি আমার স্বামী সেখানে বসে আছে। আর তার মাকে বলছে, মা, আয়না শুধু বিয়ে পাস, সে কিছুই জানে না। সে কোনো আদব কায়দাও ঠিক করতে জানে না। তুমি এত কম বয়সী একটা মেয়েকে কেন আমার সাথে বিয়ে দিলে? আমি তোমার ছেলে, আমি ভেবেছিলাম যে তুমি আমার পছন্দের কথা মাথায় রাখবে, আমার পছন্দ মতো আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করবে। কিন্তু তুমি তোমার পছন্দের কোনো খেয়ালই। এই কথা বলে আমার স্বামী নিজের কথা অসমাপ্ত রেখে দেয়। আমার শাশুড়ি বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আরো অন্য কিছু হয়তো বলবে। আসলে আয়নার মা আমার অনেক উপকার করেছে, যে উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যদি আয়না কম শিক্ষিত তো কি হয়েছে? তুমি তাকে আরো বেশি পড়িয়ে নাও, তাকে সময় দাও, তাকে বোঝো, তার এখন বয়স কম। তুমি তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে।
আর শুধু পড়াশোনা দিয়ে তো সংসার চলে না। সংসার চালানোর জন্য বাড়ির বউকে বুদ্ধিমতী হতে হয়। সমস্ত সম্পর্ককে ঠিকঠাকভাবে আঁকড়ে ধরে রাখতে জানতে হয়। বড়দের সম্মান করতে জানতে হয়। তুমি তার সমস্ত ভুলগুলো ছেড়ে দিয়ে তার ভালোটা খোঁজার চেষ্টা করো। তাকে ভালোবাস, তার ভালো গুণ খুঁজে বের করার চেষ্টা করো। আমার স্বামী, তার মা এই সমস্ত কথা মাথা নিচু করে চুপচাপ বসে শুনছিল। আর আমার শাশুড়ির এই সমস্ত কথা শুনে তার প্রতি সম্মান আমার আরও বেড়ে যায়। আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল। আমার মা সবসময় বলতো, তোমার শাশুড়ি খুব ভালো মানুষ। সে তোমার সাথে কোনো ভুল কিছু হতে দেবে না। তার নিজের সাথে অন্যায় হয়েছে, সে একজন ভেঙে যাওয়া মানুষ। তুমি সেই মানুষটাকে যত বেশি ভালোবাসবে, সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। না জানি শাশুড়ি কোনো উপকারের কথা বলছিল। যাই হোক, এখন আমার স্বামীর ব্যবহারে অনেক বদল এসেছে। একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয়। সে নিজের বলা কথাতে অনেক লজ্জিত ছিল। আমি ঠাকুমার বলা কথা মতো সব প্ল্যান করতাম। আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সময়ের সাথে সাথে আমার স্বামী আমার কাছে আসতে শুরু করে। কিন্তু যখনই আমি তাকে পুরনো কথাগুলো মনে করিয়ে দিতাম, তখন সে আমার কাছ থেকে ক্ষমা চাইত। আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী একজন ভালো মানুষ। শুধু সে একটু বেশি রাগী। আমার একজন নন্দ আর একজন দেওর ছিল। কিন্তু আমার সময় যাওয়ার সাথে সাথে আমার শরীর দুর্বল হতে শুরু করে। আমি শাশুড়িকে বলে কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলাম। বাড়ি থেকে কিছুদিন পর ফিরে এসে দেখলাম শাশুড়ি তার নিজের কাজের জন্য একজন চাকরানী রেখেছে। সে অনেক গরিব ছিল। সব সময় আমার শ্বশুর শাশুড়ির ঘরে থাকত। তাদের ঘরে ঘুমাতো। আমার শ্বশুর শাশুড়ি এখন অনেক খুশি ছিল। এখন আর তাদের মধ্যে আগের মতো ঝগড়া হয় না। কিন্তু যখন থেকে সেই চাকরানী আমাদের বাড়িতে এসেছে, তখন থেকে সে অনেক দুর্বল থাকতে শুরু করে। একদিন আমি সেই চাকরানীকে যখন জিজ্ঞাসা করি, তখন সে কাঁদতে কাঁদতে বলে, তোমার শ্বশুর শাশুড়ির হিসাব ভগবানকে একদিন দিতে হবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ আমার না লেগে যায়। কিছুদিনের মধ্যেই সেই চাকরানী আরও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। তার শরীর হলুদ হয়ে যায়। সে যখন হাঁটত তখন তাকে দেখে এমন মনে হতো যে সে যেন এখনই পড়ে যাবে। সেদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল। তখন সে মাথা ঘুরে পড়ে যায়। আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার চেকআপ করে যখন ঘরের বাইরে আসে, তখন চাকরানীর রিপোর্টে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। কারণ চাকরানী মা হতে চলেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? পরে যখন চাকরানীকে জিজ্ঞেস করা হয়, তোমার সাথে এমন অন্যায় কে করেছে, তখন চাকরানী কেঁদে কেঁদে বলল, এসব তোমার বাবারই জন্য হয়েছে। আমার শ্বশুর যে এমন হতে পারে তা আমার কল্পনার বাহিরে ছিল। শ্বশুর তখন তার ছেলের কাছে ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। কিন্তু তার ছেলে বলল, আমার এমন বাবার প্রয়োজন নাই। তুমি যে চাকরানীর সাথে অন্যায় করেছ, সেটার জন্য তোমার বিচার হওয়া উচিত। তারপর তার ছেলে পুলিশকে ফোন দেয়। আর পুলিশ এসে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এইদিকে চাকরানীকে 10 লাখ টাকা দিয়ে ভালো একজন পাত্র দেখে বিয়ে দিয়ে দেয়।